ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে বর্গমূলের ক্লাসগুলো নিচ্ছি আমি গত কয়েকটা ভিডিওতে। আজকে আমি তোমাদের কোর্সে থেকে 18.3-এর 18.3-এর সম্পূর্ণ সমাধান করব। দেখো, আজকের আমি এই 18.3-এর যে সমস্ত বর্গমূলগুলো আলোচনা করব বা সমাধান করব, সেই সমস্ত বর্গমূলগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে। আর ইতিপূর্বে যেগুলো আমি অলরেডি করে দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবে। আর সেই সমস্ত ভিডিও লিঙ্কগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। কেমন? চলো, আমরা 18.3 এর প্রথম প্রশ্ন কি দেখি। বলেছে, প্রথম প্রশ্ন বলা আছে যে 100 বলেছে 1000, সরি, এখান থেকে প্রশ্ন 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 1000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে? না, আমাদেরকে প্রথমে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে হবে। ভাগ পদ্ধতিতে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। এক্ষেত্রে কি করব আমরা? এক্ষেত্রে প্রথমে আমরা সংখ্যাটা লিখবো। প্রথমে একের দাগের প্রশ্ন হচ্ছে, আমরা প্রথমে সংখ্যাটা লিখবো। কত ছিল সে সংখ্যাটা? হচ্ছে 1000। 1000 কে আমরা কি করব? না, 1000 কে আমরা দেখো, 1000 কে আমরা সেই সংখ্যাটা আমরা বাদ দেব যে সংখ্যা, যে 1000 এর নিকটবর্তী এমন একটা পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে যা কিনা 1000 এর নিকটবর্তী একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কোন সংখ্যাটা হবে? প্রথমে সেক্ষেত্রে আমরা 1000 কে আমরা যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল করি, সেক্ষেত্রে যদি আমরা দেখো 1000 করব, 1000 কে যদি আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করি, আমরা শেষ থেকে দুটো করে সংখ্যার নিচে দাগ দেব। এবার দাগ দেব। এবার দেখো, আমরা তিনের বর্গ কি জানি বলতো? তিনের বর্গ জানি 3 3 9। এবার 3 3 9 হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে 10 থেকে 9 বাদ দিলে কত আছে? 1 হচ্ছে, আর দুটো শূন্য নামিয়ে আনো। নামিয়ে আনলে 1100 হচ্ছে, সরি 100 হচ্ছে। এবার তোমরা এই সংখ্যা ডবল করে দাও, 6 করে দাও। আর এখানে এমন একটা সংখ্যা বুঝো যার বর্গের নামটা কিন্তু এর কিন্তু 100 কাটবে, দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা এক বসাই, এখানেও এক বসাতে হবে, কেননা এক একে এক, তাহলে 61, একে কত হয়ে যাবে? 61 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কত হবে? এখানে এক ধার করে 10, 10 থেকে এক বাদ দিলে কত হচ্ছে? 9। আর এখানে কত আছে? 9। 9 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 3, 39। এই 39 দেখো এমন একটা সংখ্যা, এই 39 থেকে যদি আমরা 1000 বাদ দিই, তাহলে এই 1000 এর নিকটবর্তী একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব? 1000 থেকে আমরা 39 বাদ দেব। 39 বাদ দিলে কত হচ্ছে? তাহলে 961 হচ্ছে। 961 একটা 961 একটা পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা। কেমন? এবার আমরা এই 961-র বর্গমূল নির্ণয় করব। 961 এর যদি বর্গমূল নির্ণয় করি, এক্ষেত্রে কত পাবো? আমরা 961 কে লসাগু করব। 961 কে লসাগু করলে কি হবে? দেখো দেখো, আমরা পাবো 3 দিয়ে যদি দেখি হবে না। তো যদি আমরা আচ্ছা 31 দিয়ে যদি করি, তাহলে 31 একে কিন্তু 31, সরি 31 31 31, আচ্ছা 31 তিনে কত হচ্ছে? 3 একে 3, আর 3 3 9, অর্থাৎ 93। 3 নামলো, আর 31, 31 থেকে 31, অর্থাৎ 31 গুণিত 31 কত হচ্ছে? আমরা যদি 31 এর সঙ্গে যদি 31 গুণ করি, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে 961-র বর্গমূল পাবো আমরা। তাহলে 961 কে ভাঙলে কি পেলাম? দুটো 31 পেলাম। আর দুটো 31 হলে আমরা কি জানি? তাহলে 31-এর বর্গ, আর বর্গ আছে, সুতরাং আমরা রুটটাকে তুলে দিতে পারবো। তাহলে এখানে 31 হলো উত্তর। তাহলে কত হলো? 31। তাহলে 961-এর বর্গমূল কত পেলাম আমরা? 961 বর্গমূল পেলাম আমরা 31। এর পরের বর্গমূল সংখ্যা কত হবে? এর পরের বর্গমূল সংখ্যাটা হবে, দেখো, যদি 31-এর বর্গ যদি হয় 961, তাহলে এর পরের বর্গ কত হবে? তাহলে 32। 32-এর বর্গ কত হচ্ছে? দেখো, 32-এর বর্গ হয় কত হবে জানি আমরা? তাহলে 32-কে আমরা 32 দিয়ে যদি আমরা গুণ করি, কত হচ্ছে? 32-এর বর্গ আমরা পেয়ে যাবো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 3 9, কত হচ্ছে? 4 6 12 2 হাতে 1, 9 আর 1 10, 1024। তাহলে 32-এর বর্গ কত হচ্ছে? 1024। 1024 হচ্ছে 32-এর বর্গ। কেমন? তাহলে তাহলে 32-এর বর্গ পেলাম। আর এখানে আমরা 961-র বর্গ পেয়েছিলাম 31। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম, তাহলে 32-এর বর্গ হচ্ছে 1024। 1024 একটি পূর্ণবর্গ সংখ্যা। আর আর 961টাও একটা পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং আমরা কি পেলাম? তাহলে এই ক্ষেত্রে আমরা
এই 24টা পেয়েছি, দেখো এই 24, দেখো এই ক্ষেত্রে কিভাবে হবে না, 1000 থেকে যদি আমরা 1024 থেকে যদি আমরা 1000 বাদ দিই সেক্ষেত্রে হবে 24, দেখো কিভাবে হচ্ছে। অতএব কি পাবো আমরা, আমরা 1024 থেকে যদি আমরা 1000 বাদ দিই, 1000 বাদ দিই সেক্ষেত্রে কি হবে, তোমার 24 পাবো। তাহলে 1024 থেকে যদি 1000 বাদ দিয়ে কত হচ্ছে 24 পাবো। এই 24, দেখো এই 24 সংখ্যাটা কিন্তু দেখো এখানে, এখানে এই যে 39 ছিল, এখানে এই 39 থেকে কি হচ্ছে, 39-এর থেকে ছোট। সুতরাং আমরা কি করতে পারি, এবং এবং এই 24 হবে লেস দেন 39, এই 39-এর থেকে ছোট। সুতরাং বা অতএব আমরা লিখতে পারি যে 1000 এর সবচেয়ে সবচেয়ে কাছের পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা কত হবে, সমান 1000 যুক্ত 24, কত হচ্ছে, সমান 1024। এই 1024 হবে তোমাদের সঠিক উত্তর। কেমন, 1024 হবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নটা দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন দেখি আমরা, দুয়ের দাগের 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, হিসাব করি। তাহলে চলো দুয়ের দাগের প্রশ্নটা আমরা সমাধান করি। তাহলে দুয়ের দাগের প্রশ্ন হচ্ছে যে যে এমন একটি, আচ্ছা, 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এক্ষেত্রে আমরা এই 9585 কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। তাহলে প্রথমে আমরা 9500 9585 কে আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। প্রথমে দেখো শেষ থেকে আমরা, নিয়ম হচ্ছে শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিয়ে দেবো। এই সংখ্যাগুলো যে ডাবল সংখ্যাগুলো আমরা দাগ দিয়েছি, এই সংখ্যাগুলো এমন একটা বর্গের নামতা রাখতে হবে যার নামতায় কিন্তু এই 85 থাকবে। আমরা যে 9 81 তথা 100 বেশি হয়েছে, যে 9 81 কত হচ্ছে 81 হচ্ছে। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 4, আর 9 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1, 14। আর কত নামবে, প্রতি স্টেপে কিন্তু দুটো করে সংখ্যা নামবে। 8 আর 5 নামিয়ে এলাম। এবার এই সংখ্যাটা ডবল হলে কত হচ্ছে 18 হচ্ছে। আর 18 হলে এখানে এমন একটা বর্গের নাম রাখতে হবে যা কিনা এই 1485 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে 7 দিই, কত 7 7 49, 8 দিলে 28 64, 8 দিলে 188, 188 আসছে কত হচ্ছে, বেশি হয়ে যাবে, 1485 বেশি হবে। আমি যদি 7 দিই, দেখো 7 দিলে 187, এখানে 7 বসাতে হবে। 187 সাথে কিন্তু 1300 কত হয়, 1309 হয়। 187 সাথে 1309 কত নামলো, এখানে বিয়োগ ধার করলাম, 15 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 6, আর এখানে 7 থেকে 0 বাদ দিলে 7, এখানে 4 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 176। এই 176 সেই সংখ্যা যাকে আমরা 9585 থেকে বাদ দিলে বিয়োগফল হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা কি করব প্রথমে, তাহলে প্রদত্ত বর্গমূল নির্ণয়ের পর 176 বেশি থাকছে, 176 বেশি থাকছে। তাহলে আমরা কি লিখবো, তাহলে 9585 থেকে যদি আমরা এই 176 যদি বাদ দিই, বিয়োগফল কত হচ্ছে, বিয়োগফল কত হবে আমরা বাদ দিয়ে দিই দেখি, দেখছি আমরা, যদি আমরা 9587 থেকে যদি আমরা আমরা 176 যদি বাদ দিই, বিয়োগফল দেখো 7 থেকে 6 বাদ দাও 1, আর 8 থেকে 7 বাদ দাও 1, আর 5 থেকে বাদ দিলো 4, এখানে আছে 9। 9411, 9700, এই 411 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা। 9411 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর সেটা হচ্ছে 97। 97 এর বর্গ হচ্ছে, অতএব 97 এর বর্গ কত হচ্ছে, 97 এর বর্গ হচ্ছে গিয়ে তোমার 9411। কেমন, 9411। তাহলে এখানে একটু দেখো 9411 কিন্তু হচ্ছে না, দেখো এখানে 9587 ছিল, এখানে বেরিয়েছে কত কত, এখানে বেরিয়েছে 76 হচ্ছে। সুতরাং 176 বাদ দেবো কত থেকে, আমরা 9585 ছিল, এখানে সংখ্যাটা হবে 9585। আমি 7 ভুল করে লিখে ফেলেছি, 7 হবে না 5 হবে। এখানে 5 দিলে এখানে 5ও বসিয়ে দিয়েছি, 5, 5 থেকে 9585 থেকে যদি আমরা আমরা 176 বাদ দিই, 9585 থেকে যদি আমরা 176 বাদ দিই, সেক্ষেত্রে বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে এক ধার করো, এক ধার করলে কত হচ্ছে
15, 15 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 9, 9 হচ্ছে। আর এদিকে হচ্ছে দেখো এখানে আছে 7, 7 থেকে 7 বদলে 0 হচ্ছে। আর এখানে 5 থেকে বদলে 4 আর 94 কত হচ্ছে 9409, 9409 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এবার 97 সঙ্গে যদি 97 আমরা গুণ করি, 97 এর সঙ্গে যদি আমরা 97, 97 এর সঙ্গে যদি আমরা 97 গুণ করি, এক্ষেত্রে কি হবে গুণফল দেখি 9409 বেরোয় কিনা দেখি। 7 7 49, 9 তাহলে 4, 9 7 63, 64 65 66 67, 6 7 67 আর 9 7 63 63 3 হাতে 6 আর 9 81 82 83 84 85 86 87 কত হচ্ছে তাহলে 9 করতে 9, 7 3 10 0 হাতে 1, 7 6 13 কে 14 4 হাতে 1, 8 কে 9, 8 কে 9, তাহলে 9409 হচ্ছে। তাহলে আমরা পেয়ে গেছি 97 এর বর্গ কত হচ্ছে 9400, এই 9409, 9409 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব কি লিখবে, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কত হচ্ছে, সংখ্যা সমান কত হচ্ছে 176, সমান 176, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করি। তাহলে 5320, 5320 কে আমরা কি করব, প্রথমে আমরা লসাগু বা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব। এক্ষেত্রে ভাগ পদ্ধতিতে বর্গমূল যদি নির্ণয় করি, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করলে আমরা কি করব, তাহলে প্রথমে আমরা 9400, আমরা 9400, 9000, সরি এখানে বলা আছে 5000, বলা আছে 5320 কে, 5320 কে আমরা কি করব, ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। 5320 এর নিয়ম হচ্ছে যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, পূর্ণ সংখ্যা হয়, দশমিক ভগ্নাংশ যদি না থাকে, যদি পূর্ণ সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিয়ে দেবো। এবার এখানে কত, প্রথমে কি পেলাম 53, 53 এমন কোন বর্গের নাম তাই 53 বিভাজ্য হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 7 7 49 আর 64 বেশি হয়েছে, তাহলে কি পাবো 7 7 49 পাবো, 49 কত হলো। এখানে 13 থেকে 9 বাদ দাও, 13 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে তোমার 4 হচ্ছে। আর এদিকে 4 থেকে 4 বাদ দিলে 0 হচ্ছে। আর এবারে দুটো করে সংখ্যা নামলে 20 নামলো। এবার এই 7টা ডবল হলে কত হবে 14 হয়ে যাবে। এবারে কোন জোড় সংখ্যায় বসালে, যদি 3 বসায় 143, 3 বেশি হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং 420 থেকে বেশি হচ্ছে, সুতরাং আমরা 100, আচ্ছা 143 যদি দিই, সরি 42, 142 যদি দিই, তাহলে 142 দুগুণে কত হয় জানি আমরা, 142 দুগুণে 284 হয়, 142 দুগুণে 284। 10 থেকে 4 বাদ দাও 6 হচ্ছে। আর এখানে 1 থেকে 8 বাদ যায় না, এক ধার করো 11, 11 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 3 হচ্ছে। আর এখানে থাকছে 3, 3 থেকে 2 বাদ দিলে 1, 136। তাহলে 136 142 থেকে ছোট হচ্ছে, সুতরাং এটা আর বিভাজ্য হবে না। আর দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা 136, দেখো আর কোনো সংখ্যা নেই এখানে, 136 সেই সংখ্যা না যে সংখ্যা থেকে আমরা যদি বলছে 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এক্ষেত্রে আমরা পেলাম যে 136 সেই সংখ্যা যা কিনা বাদ দিলে হচ্ছে তার এই 72 বর্গমূল বর্গ হবে। তাহলে আমরা যদি 5320 থেকে যদি আমরা এই 136 বাদ দিই, বাদ দিলে কি হচ্ছে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে আমরা পেলাম কি, তাহলে এক্ষেত্রে পেলাম, তাহলে বিযুক্ত 136 যদি বাদ দিই কত হচ্ছে তোমার 136, 5320 থেকে যদি আমরা 136 বাদ দিই, 5320 থেকে যদি আমরা 136 বাদ দিই, তাহলে 10 থেকে 6 বদলে 4, আর এখানে কত হচ্ছে 1, 11, 11 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে তোমার 11 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 8, 8 3 11, 8। আর এখানে কত হচ্ছে 2, 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1। আর এখানে 5 থেকে 5 করতে 5, তাহলে 5184, 5184 হচ্ছে কি, 5184 হচ্ছে 72 বর্গমূল, সরি। অতএব 72 বর্গ কত পেলাম, 72 বর্গ পেলাম 5184 পেলাম। কেমন, এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, এর পরবর্তী 72 পর অর্থাৎ কত হচ্ছে আমাদের, আমরা পেলাম 73, 73 বর্গ কত হয়, 73 বর্গ হচ্ছে, 73 বর্গ হয় জানি আমরা 5329, 5329 হয়। কেমন, 5329 হচ্ছে 73 বর্গ। সুতরাং আমি পেলাম আমরা,
অতএব নির্ণয় ক্ষুদ্রতম, আচ্ছা 5320 ছিল, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা সমান, আমরা এই 5320 কার নিকটবর্তী সংখ্যা দেখো, 5320 হচ্ছে 5329 এর নিকটবর্তী সংখ্যা। সুতরাং আমরা 5329 থেকে আমরা 5320 যদি বাদ দিই, বিয়োগফল হচ্ছে 9। এই 9 হচ্ছে একটি ক্ষুদ্রতম সংখ্যা, যা কিনা লিখবে অতএব 5320 এর সঙ্গে 9 যোগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝেছে? চলো এর পরের সংখ্যাটা, প্রশ্নটা কি আছে দেখে নিই আমরা। এর পরের প্রশ্ন বলা হচ্ছে 4 দাগের প্রশ্ন। দেখো 4 দাগের প্রশ্ন হচ্ছে, শূন্য ছাড়া আমরা একটি ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 34, 35 দ্বারা বিভাজ্য হবে। চলো এই প্রশ্নের সমাধানটা আমরা করি। তাহলে বলা হচ্ছে, তাহলে এবার আমরা 4 দাগের প্রশ্নটা করছি আমরা। প্রথমে আমরা কি করব, প্রথমে যে সংখ্যাগুলো বলা হয়েছে যে 15, এগুলো 15, 25, আর বলা হচ্ছে 35 আর 45। তাহলে এদের লসাগু হচ্ছে, লসাগু কত হবে, আমরা এদিকে ডান দিকে লসাগু করে ফেলে 15, 25 আর 35 আর 45। তাহলে এদের লসাগু কত হবে, লসাগু নির্ণয় করতে হলে প্রথমে আমরা 3 দ্বারা বিভাজ্য করবো। 3 5 15, 25 বিভাজ্য হবে না 3 দ্বারা, 35 বিভাজ্য হবে না, আচ্ছা 45, 3 একে 3 আর 15, 3 5 15। তাহলে এই ক্ষেত্রে আবার 5 দ্বারা বিভাজ্য হবে। 5 5 একে 5, 5 5 25 আর 5 7 35, 5 3 15। তাহলে কি পেলাম আমরা লসাগু পেলাম, দেখো 15, 25, 35 আর 45 এর লসাগু কত পেলাম, অতএব লসাগু সমান, তাহলে 3 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 3। তাহলে পেলাম, দেখো কি পেলাম, দেখো এখানে দুটো করে 3 পাচ্ছি, দুটো করে 5 পাচ্ছি, কিন্তু একটা 7 থাকছে। সুতরাং আমরা কি পেলাম, তাহলে সমান, তাহলে 3 এর বর্গ পাচ্ছি গুণিতক 5 এর বর্গ পাচ্ছি আর 7 এর বর্গ মুক্ত আছে, অর্থাৎ মৌলিক সংখ্যা পেলাম আমরা। 7 একটি একক মৌলিক সংখ্যা পেলাম। আর এক্ষেত্রে আমরা কি করব, এই 7 দিয়ে যদি আমরা গুণ করি নির্ণেয় মানটাকে, যদি আমরা, তাহলে অতএব দেখো বলেছে যে এর লসাগু কত পেলাম আমরা, লসাগু হবে যদি আমরা গুণ করি, তাহলে গুণফল কি হবে, দেখো এই ক্ষেত্রে আমাদের প্রশ্ন যেহেতু বলা আছে শূন্য ছাড়া আমরা একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 15, 25, 35, 45 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে আমাদের লসাগু মানটা কত পেয়েছে, তাহলে লসাগু দেখো, লসাগু কত পেলাম, 3 3 9 পেলাম, আর 5 5 25 পেলাম, আর 7 পেলাম। যদি আমরা গুণ করি তাহলে 9 7 63, 63 গুণিতক 25 কত পেলাম আমরা, 5 3 15, 5 হাতে 1, 5 15 হাতে 1, 6 5 30, 1 31, আর 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 7 3 2 5 আর 1, 1575 পেলাম। এই 1575 যে পেয়েছি আমরা, দেখো অতএব এখানে 1575 লিখে দাও। অতএব কি পেলাম আমরা, অতএব 1575 কে অন্তত অন্তত পক্ষে 7 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এবং
এবং 15, 25 আর 35 আর 45 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান 1575 গুণিতক 7 সমান কত হচ্ছে? তাহলে 1575 সঙ্গে 1575 সঙ্গে 7 যদি গুণ করি, 7 5 35, 5 হাতে 3, 7 7 49, 50 51 52, 52 2 হাতে 5 আর 7 5 35, 36 37 38 39 40, 40 শূন্য হাতে 4, 7 7 8 9 10 11 হলো 11,025। উত্তর কত হবে তোমাদের? 11,025। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন দেখো, বলছে 4 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 8, 15, 20, 25 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে 4 অঙ্কের ক্ষুদ্রতম আমরা একটা সংখ্যা, ক্ষুদ্রতম এবং বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে যা কিনা এই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। প্রথমে আমরা কি করব না, এই সংখ্যাগুলোকে আমরা প্রথমে লসাগু করব। প্রথমে 8, 15, 8, 15, 20, 25 কে আমরা প্রথমে লসাগু করব। লসাগু মানটা কিন্তু যা হবে তা সেখান থেকে আমরা ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা আমরা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা, এটা 5 দাগের প্রশ্ন, তাহলে প্রথমে আমরা 8, 15, 20 আর 25 এই সংখ্যাগুলো আমরা কি করব, লসাগু করব। 2 4 8, আচ্ছা 15 বিভাজ্য হবে না 2 দ্বারা, 20 2 10 20 আর 25 বিভাজ্য হবে না। তাহলে কত হচ্ছে, 2 2 4 আর 15 নামিয়ে আনো, 2 5 10, 25 নামিয়ে এলো। তাহলে কত পেলাম আমরা? তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে, 5 2 নামিয়ে আনো, 5 3 15, 5 1 5, 5 5 25। তাহলে কত পেলাম আমরা? তাহলে অতএব লসাগু কত পেলাম? দেখো অতএব 8, 15, 20 আর 25 এর লসাগু সমান কত পেলাম? 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5। তাহলে কত হলো? দেখো আমরা কি করব, 5 3 15, 15 দিনে 30, 30 5 5 15 150, 150 দুগুণে 150, 150 150 দুগুণে 150 হচ্ছে, আর 150 দুগুণে 300 হচ্ছে, 300 দুগুণে কত হচ্ছে? 600। কত হচ্ছে? 600। বুঝেছে? এই 600, আচ্ছা 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য। তাহলে এদের লসাগু কত পেলাম আমরা? 5, আচ্ছা লসাগু কি পেলাম আমরা? 2 2 দুটো পেয়েছি, 5 দুটো পেয়েছি, 3 একটা পেয়েছি আর 2 একটা পেয়েছি। সেক্ষেত্রে কত হলো? লসাগু হলো 600। লসাগু 600। তাহলে এই লসাগু 600 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কেননা আমরা জানি, দেখো 600 অতএব লেখো 8, 15, 20, 25 এর লসাগু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং আমরা তাহলে কি পেলাম এক্ষেত্রে? সুতরাং দুটো 2 পেয়েছি, অর্থাৎ দুটো 2 এর বর্গ। এখানে একটা 2 মুক্ত ছিল আর দুটো 5 পেয়েছি, অর্থাৎ 5 এর বর্গ গুণিতক 3 গুণিতক 2। তাহলে দুটো কিন্তু মৌলিক সংখ্যা পেলাম, মুক্ত সংখ্যা পেলাম। এই দুটো মৌলিক মুক্ত সংখ্যাকে যদি আমরা আবার 3 আর 2 দিয়ে যদি গুণ করি, সেক্ষেত্রে গুণফল কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 3 গুণিতক 2 এর সঙ্গে আবার যদি 3 গুণিতক 2 গুণ করি, সেক্ষেত্রে কি হবে? গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। কেমন? তাহলে দুটো 3 পেলে কি হবে? 3 এর বর্গ হচ্ছে, আবার দুটো 2 মিলে কি হচ্ছে? 2 এর বর্গ হচ্ছে। সুতরাং এই 3 আর 2, অর্থাৎ এখানে 3 আর 2 অতিরিক্ত সংখ্যা, 3 দুগুণে 6 হচ্ছে, আর লসাগু কত ছিল? 600 ছিল। এই 600 সঙ্গে যদি আমরা আবার 3 দুগুণে 6 যদি আমরা গুণ করি, কত হচ্ছে? গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 600 কত হচ্ছে? 36। 3600 হবে। এই 3600 হচ্ছে একটি
পূর্ণবর্গ সংখ্যা 3600 একটি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কেমন 3600 হচ্ছে 600 অর্থাৎ 60 এর বর্গ হচ্ছে 3600, ঠিক আছে? তাহলে এবার কি লিখবে তোমরা? দেখো কিন্তু অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা, বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা লেখো, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা দুটি 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 5 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট বিশিষ্ট হবে হবে তাই তাই একে 4, 9, 16 আর 25 ইত্যাদি পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে। সুতরাং যদি আমরা এই সংখ্যা 4, 9, 16, 25 এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা গুণ করি, সেক্ষেত্রে গুণফল দেখি। তাহলে 3600 সঙ্গে যদি আমরা 4 গুণ করি, দেখো 3600 বেরিয়েছে, 3600 সঙ্গে যদি আমরা 4 গুণ করি, তাহলে এক্ষেত্রে তাহলে 36 সঙ্গে 4 গুণ করলে কত হচ্ছে? 144, দুটো শূন্য। এটা কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। এটা কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, কেমন? আবার যদি আমরা 9 দিয়ে করি, তাহলে 3600 সঙ্গে যদি আমরা 9 দিয়ে গুণ করি, গুণফল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কেন দেখি আমরা। 5 অঙ্কের ক্ষুদ্রতম না বৃহত্তম সংখ্যা হয় দেখি আমরা। তাহলে 9 6 36 6, 9 54, 9 54, 54 4, 9 54 4 হাতে 5 আর 9 3 27, 27 5 32, 32 324 আর দুটো শূন্য বসে দাও। এক্ষেত্রে কত হলো? দেখো 1 2 3 4 5, 5 অঙ্ক হয়েছে। তাহলে 5 অঙ্কের এটা কি হচ্ছে? 5 অঙ্কের এটা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। এরপর যদি আমরা 25 দ্বারা যদি গুণ করি, কেননা 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16 আর 5 এর বর্গ 25, 16 দিয়ে যদি আমরা গুণ করি দেখি, 3600 সঙ্গে যদি আমরা আবার 5 5 আছে 4 4 16, 16 দিয়ে যদি গুণ করি, তাহলে কথা হচ্ছে 36 সঙ্গে 16 যদি গুণ করি, সেক্ষেত্রে হচ্ছে 576 হবে, 576 আর দুটো শূন্য, কত হচ্ছে? 5 অঙ্কের 1 2 3 4 5, এটা কিন্তু 5 অঙ্কের 5 অঙ্কের 5 অঙ্কের বৃহত্তম 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 পূর্ণবর্গ সংখ্যা লিখবে, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এখানেও 5 অঙ্কের বৃহত্তম, এখানেও পূর্ণবর্গ সংখ্যা লিখবে, পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? এবার যদি 25 দিয়ে যদি দেখি, 25 দিয়ে দেখি, তাহলে 25 দিয়ে যদি দেখি, সেক্ষেত্রে পূর্ণবর্গ সংখ্যা হয় কিনা দেখি। তাহলে 3600 সঙ্গে যদি আমরা 25 গুণ করি, সেক্ষেত্রে 36 সঙ্গে যদি 25 গুণ করি, গুণফল কত হবে? 900 হবে। 36 সঙ্গে 25 গুণ করলে কত হয়? 900 হয় জানি আমরা, আর দুটো শূন্য হচ্ছে, দুটো শূন্য আমরা বসিয়ে দেবো। তাহলে এটা কিন্তু 5 অঙ্কের কি বৃহত্তম সংখ্যা হয়েছে? একক, দশক, 1 2 3 4 5, 5টি হচ্ছে। এটাও 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
বৃহত্তম সংখ্যা এটা কিসে পূর্ণবর্গ নিশ্চয়ই অবশ্যই হতে হবে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অতএব কি লিখবে, অতএব, অতএব লেখো, অতএব 8, 15, 20, 25 দ্বারা বিভাজ্য, বিভাজ্য 5 অঙ্কের, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা যা ইকুয়ালস টু কত হচ্ছে তোমার 1400, কত হচ্ছে তোমার 1400, 14,400, 14,400 হচ্ছে, তাই না? 14,400, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা কত পেয়েছিলাম 14,400 পেয়েছি, আর বৃহত্তম সংখ্যা কত পেলাম আমরা, একক দশক শতক হাজার অযুত কত হচ্ছে 90,000 পেয়েছি, বৃহত্তম সংখ্যা কত আছে 90,000 পেয়েছি, ক্ষুদ্রতম সংখ্যা কত আছে 14,400, আর বৃহত্তম সংখ্যা হচ্ছে, বৃহত্তম সংখ্যা সমান 900, 90,000, বুঝছে? বেশ, এই হচ্ছে তোমাদের সঠিক উত্তর এই পর্যন্ত 5 দাগের প্রশ্ন। চলো আমরা 6 দাগের প্রশ্ন কি আছে দেখে নিই। 6 দাগের প্রশ্ন বলা হচ্ছে যে 4 দাগের 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে, সেটাকে যেটা কিনা ক্ষুদ্রতম সংখ্যা হতে হবে, তাকে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজবো। তো চলো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা বের করি। তাহলে এই প্রশ্নটা থাকছে তোমাদের 6 দাগের প্রশ্ন। 6 দাগের প্রশ্ন থাকছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হলে প্রথমে কি করব, আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয় জানি আমরা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয় কত হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হয়, একের পিঠে 4টে শূন্য হয়, একের পিঠে 4টে শূন্য হলে ক্ষুদ্রতম সংখ্যা 1, 2, 3, 4, 4 অঙ্ক বিশিষ্ট, তাই না? আর 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1000, আর যদি 1 বাদ দাও 9,999 হচ্ছে, 999 হলে কত হবে, 3 অঙ্কের ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা হচ্ছে 999 হলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে, আর যদি 1000 হয়ে যায়, 1000 হলে কি হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে? তাহলে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1000 হচ্ছে। তা এর থেকে আমরা স্পষ্টতই দেখো দেখতে পাচ্ছি যে 1000 থেকে কত বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফলটি কত হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, না এই ক্ষেত্রে 1000কে আমরা লসাগু করব, 1000কে আমরা লসাগু করব, লসাগু করি না, এই ক্ষেত্রে আমরা লসাগু করব না, এই ক্ষেত্রে আমরা ভাগ পদ দিয়ে বর্গমূল করব। তাহলে শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিলে কত হচ্ছে 10 হচ্ছে, 10 হচ্ছে 3 বর্গ, 3 3 9 4 16, 3 বর্গের গুণফল হচ্ছে 3 3 হচ্ছে 3 3 9 হচ্ছে, তাহলে 10 থেকে আমরা 9 বাদ দিলে 1 হচ্ছে, আর দুটো শূন্য নাম খাও, তাহলে 100, আর 3টে ডবল করে দাও 6 হচ্ছে। এখানে কোন সংখ্যা বসালে, এখানে যদি 1 বসে এখানেও 1 বসাতে হবে, তাহলে 61 একে 61 কত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 61 বাদ দিলে কত হচ্ছে 39 হচ্ছে, 39। এই 39 সংখ্যা যদি বাদ দিই, হাতের থেকে যদি আমরা 39 বাদ দিই, তাহলে এর বিয়োগফল কত হচ্ছে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে 961। 961 কার বর্গ, 31 বর্গ, 31 বর্গ হচ্ছে 900, 900 কত হচ্ছে, আচ্ছা 39 বাদ দিচ্ছি, তাহলে কত হচ্ছে 39 বাদ দিলে তোমার 961 হচ্ছে, 961, 961 হচ্ছে, এই 961 হচ্ছে তোমাদের কি 31 বর্গ। অতএব কি পেলাম, আর 961 হচ্ছে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হলেও এটি 4 অঙ্কের ক্ষুদ্রতম 4 অঙ্কের সংখ্যা নয়। লেখো অতএব 961 এটা 31 বর্গ, 961 পূর্ণবর্গ সংখ্যা হলে, পূর্ণবর্গ সংখ্যা হলেও, হলেও এটি, এটি 4 অঙ্কের সংখ্যা নয়,
সংখ্যা নয়। তাহলে অতএব কি হবে? তাহলে অতএব আমরা যদি এর 31 ছিল পূর্ণবর্গ সংখ্যা, এর পরবর্তী সংখ্যা হচ্ছে কি 32, 31 প্লাস 1 ইকুয়ালস টু কত হবে? 32। 32, 32 এর বর্গ কত হয়? 32 এর বর্গ হবে, 32 এর বর্গ কত হবে? 32 এর বর্গ হবে 32 গুণিতক 32 যদি আমরা গুণ করে দিই, তাহলে কি 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6, 32 দুগুণে 64 আর 32 তিনে 3 দুগুণে 6, 3 3 9, 4 আর 6 12, 2 হাতে 1, 9 একে 10, 24, 1024। 1024, তাহলে 32 এর বর্গ কত হচ্ছে? 1024। তাহলে অতএব আমরা কি পেলাম? অতএব নির্ণেয় 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান 32 এর বর্গ কত হবে? 32 গুণিতক 32 সমান কত হচ্ছে? 1024। 1024, এই 1024 হবে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 1024 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। বুঝেছে? চলো এর পরের প্রশ্ন কি আছে দেখে নি। এর পরের প্রশ্ন রয়েছে, দেখো যে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজতে হবে আমাদের। আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে খুঁজতে হবে বুঝে গেছি। আবার 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজেছি। এবার করবো আমরা 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজবো। চলো তাহলে অ্যান্সারটা তোমরা এইভাবে শুরু করবে। এক্ষেত্রে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয় জানি আমরা? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে সমান 9999। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু 9999। আর এর সঙ্গে যদি 1 যোগ করে দিই কিন্তু সেটা হচ্ছে 2000 হয়ে যাবে। 2000 কিন্তু 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, এই 2000 থেকে যদি আমরা 1 বাদ দিই, 2000 থেকে যদি আমরা 1 বাদ দিই, 1 বাদ দিলে কত হচ্ছে? 2000 হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর যদি 1 বাদ দিই তাহলে কত হচ্ছে? 9999 হচ্ছে। আর এই 9999 হচ্ছে তোমাদের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা পেলাম কত? 9999 পেলাম। তাহলে এই 9999 কে যদি আমরা বর্গমূল করি তাহলে সেক্ষেত্রে ভাগফল করব। 9999 কে যদি আমরা ভাগফলে বর্গমূল করি কত হবে? দেখো শেষ থেকে দুটো করে অঙ্ক নিচে দাগ দিয়ে দিবে অবশ্যই। দেখো 99 কোন বর্গের গুণফলের নিকটবর্তী বিভাজ্য হবে, নিকটবর্তী সংখ্যা বিভাজ্য হবে? 9 81 10 100 বেশি হচ্ছে, তাহলে 9 81 হচ্ছে। তাহলে 9 থেকে 1 বাদ দাও 8 হচ্ছে, আর 9 থেকে 8 বাদ দাও 1 হচ্ছে, আর 9 9 নামিয়ে আনো। এই 9টা ডবল করো, 9টা ডবল করলে কত হবে? 18। একটু দূরে লেখো, কেননা আর একটা বর্গের গুণ বুঝবে। তাহলে এখানে বলো, দেখো তাহলে এখানে যদি আমরা 9 বসাই তাহলে এখানেও 9 বোঝাতে হবে। তাহলে 189 এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি, গুণফল কত হবে? 9 9 81, 1 হাতে থাকলো 8, আর 9 8 72, 73 74 75 76 77 78 79 80। 80 শূন্য হাতে 8, তাহলে 9 কে 9, 9 8 17। তাহলে বিয়োগফল কত হবে? 9 থেকে 1 বাদ দাও, কত হচ্ছে? 8, 9 থেকে 0 বাদ দাও 9, আর এখানে হচ্ছে 8 থেকে 7 বাদ দাও 1, 8 থেকে 7 বাদ দাও 1, কত হচ্ছে? তাহলে এই সংখ্যাটা হচ্ছে, তো আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে যদি আমরা 198 বাদ দিই তাহলে বিয়োগফল কি হবে? বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না? এটা কিন্তু 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এদিকে চলি দেখি আমরা। এবার আমরা করবো অতএব 9999 থেকে যদি আমরা 198 যদি বাদ দিই, এর বিয়োগফল 9801 হবে। একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণবর্গ, একটি 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা হুম
এই সংখ্যাটি কিন্তু 4 অঙ্কের হচ্ছে, বুঝে গেছে? তাহলে অতএব নির্ণেয় কি করব? অতএব নির্ণেয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান ৯৯৯৯ বিযুক্ত ১৯৮ সমান কত হচ্ছে? ৯০০০ কত হচ্ছে? ৯৮০১ হচ্ছে, ৯৮০১। তাহলে নির্ণয় 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কত হচ্ছে? ৯৮০১। তাহলে চলো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন বলা আছে, দেখো যে ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যা বর্গমূল খুঁজি। দেখো একের দাগে বলা আছে 500, 256, তারপরে এতগুলো সংখ্যা আছে, 10টা রয়েছে, এদের ভাগ পদ্ধতিতে বর্গমূল বের করতে হবে। চলো আমরা দ্রুত করে ফেলি। আমরা একটা করে করবো। আমরা 8-এর দাগের একেরটা পাচ্ছি। 8-এর এক হচ্ছে তাহলে 8-এর একের পূর্ণবর্গ সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে তাহলে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। 256 কি হবে? এর বর্গমূল যদি করি এক্ষেত্রে আমরা, তাহলে ভাগ পদ্ধতি বর্গমূল করবো। শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেবো। একটা এক থাকছে, একটা মুক্ত, দুইটা মুক্ত সংখ্যা থাকছে, তাহলে দুইটা বর্গের নাম রাখতে হবে। এক হচ্ছে, এক নাম হলো 56 নাম হলো কত হচ্ছে। এক্ষেত্রে আমরা কি পেলাম? 156। দেখো এই সংখ্যাটা ডবল হবে, এক ছিল 2 হয়ে যাবে। তারপরে এখানে যদি 6 দিই, 26, এখানেও 6 বসাতে হবে। 26 6 কত হচ্ছে? 26 6 হচ্ছে 156। তাহলে বিভাজ্য হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? 256 16 বর্গ কি পেলাম আমরা? অতএব নির্ণয় বর্গমূল সমান 16। তাহলে 256 বর্গমূল কত হচ্ছে? 256 বর্গমূল হচ্ছে 16, ঠিক আছে? এরপরে পরের 2 নম্বর হচ্ছে 529। তাহলে 529 দেখি কোন সংখ্যার বর্গমূল। সরি, 529-এর বর্গমূল কত হচ্ছে দেখি আমরা। 529 এটা হচ্ছে তোমাদের 8-এর দাগে 2। 529-এর বর্গমূল কত হচ্ছে? আমরা ভাগ, তাহলে 529-এর বর্গমূল কত হচ্ছে? আমরা 529-কে আমরা ভাগ পদ্ধতি যদি বর্গমূল করি, এক্ষেত্রে দেখো শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেবো, তারপরে একটা করে দিয়েছে। এই 5-এর কোন বর্গের নাম থেকে কাটবে? দেখো 2-এর বর্গে কাটবে, 2 দুগুণে 4 কাটবে। তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 1। আর 29-কে নামাও, এই দুইটা ডবল করো, কত হচ্ছে? 4 হচ্ছে। আর এখানে দেখো 29, 3 3 9 হচ্ছে 3। তারপরে 43 কত হচ্ছে? 43 3-এ কত হচ্ছে? 129। কেমন? তাহলে কত হলো? তাহলে 529-এর বর্গমূল কত হলো? 23 হচ্ছে। কত হচ্ছে? 23। চলো এরপর হচ্ছে 8-এর দাগের 3 নম্বর প্রশ্নটা দেখি আমরা। বলা হচ্ছে 625-এর বর্গমূল কত হচ্ছে? 625-এর বর্গমূল দেখো এক্ষেত্রে আমরা করব ভাগ করব। 625-কে আমরা ভাগ করব। 625-এর বর্গমূল 25 হয়, আমরা জানি। কিভাবে হচ্ছে সেটা আমরা করছি। দেখো শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেবো। প্রথম সংখ্যা একটা হচ্ছে এই 6। 6টা কোন বর্গের নাম থেকে কাটবে? 2 দুগুণে 4, 3 3 9, বেশি হচ্ছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 হচ্ছে। তাহলে এক্ষেত্রে 6 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে? 6 থেকে 4 বাদ দিলে 2 হচ্ছে, আর 25 নামলো। আবার এই 2টা ডবল করো, 4 হচ্ছে। এবার শেষে 5 আছে, সুতরাং আমরা 5 দিব এখানে। 5 দিলে এখানেও 5 দেবো। 35 5-এ কত হচ্ছে? 225 হচ্ছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 625-এর বর্গমূল কত হচ্ছে পেলাম আমরা? 25 পেলাম। কত পেলাম? 25 25। 625-এর বর্গমূল কত পেলাম? 25। তাহলে তারপরেটা হচ্ছে 4টা দেখো। 8-এর দিকে 4টা, 8-এর দিকে 4 হচ্ছে 784। 784 এর বর্গমূল কত হবে? আমরা ভাগ পদ্ধতিতে নির্ণয় করব। ভাগ পদ্ধতি নির্ণয় করব। এক্ষেত্রে 784
আমরা শেষের থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেবো। একটা মুক্ত হচ্ছে 7, কোন বর্গের নামতে কাটবে? 2 দুগুণে 4, 3 3 9, বেশি হচ্ছে 2 দুগুণে 4 হচ্ছে। সুতরাং 7 থেকে 4 বাদে কত হচ্ছে? 3 আর 84 নামলো। এই দুইটা ডবল করো, কত হচ্ছে? 4 হচ্ছে। শেষে 4 আছে, সুতরাং 2 বা 8 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং 8 দেবো আমরা। 48 8 কত হবে? 384। কত হলো? 28 হলো। তাহলে 784 বর্গমূল কত হচ্ছে? 28। কেমন? তারপরে প্রশ্ন আছে 5 এর দিকে দেখো। 8 এর 5 হচ্ছে, 8 এর 5 দেখো 1000, 1024 এর বর্গমূল কত হচ্ছে? দেখো 1024 কে আমরা ভাগ করতে বর্গমূল করবো। 1024 কত হচ্ছে? শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেবো। 10 হচ্ছে। 10 কিন্তু সর্বোচ্চ 3 এর বর্গের কাটবে। 3 3 9। 10 থেকে 9 বাদ দেবো, কত হচ্ছে? 1 আর 24 নামাও। এই তিনটে ডবল করো, কত হচ্ছে? 6 হচ্ছে। এবার 4 কোন কোন নামতে আছে? 2 এর নামতে আছে শুধুমাত্র। 2 এর বর্গের আছে, 2 এর বর্গে 4 পাবো আমরা। 2 অর্থাৎ 62, এখানে 2 বসাবো। 62 দুগুণে কত হচ্ছে? 124। 124, ঠিক আছে? তাহলে 1024 এর বর্গমূল কত হচ্ছে? 32। 1024 এর বর্গমূল কত হচ্ছে? 32। এবার চলো 6 নম্বর প্রশ্নটা দেখি আমরা। 8 এর 6 দেখো। 8 এর 6 এখানে 1225। 1225 এর বর্গমূল কত হবে? সমান, আমরা 1225 এর বর্গমূল বের করতে হলে প্রথমে কি করবো? আমরা ভাগ করব। ভাগ পদ্ধতিতে বর্গমূল করব। 1225 শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেবো। এই 12, 12 কোন সংখ্যার বর্গে কাটবে? দেখো 2 দুগুণে 4, 3 3 9 আর 4 4 16, বেশি হচ্ছে 3 3 9 হচ্ছে। 3 3 9। 12 থেকে 9 বাদ দেবো। 12 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 3, আচ্ছা 12 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে? 3 হচ্ছে, তাই না? আর কত নামবে? 25 নামবে। তাহলে এই তিনটা ডবল করো, কত হচ্ছে? 6। আর 6 হলে দেখো এখানে 5 শেষে আছে, নিশ্চয়ই 5 দ্বারা বিভাজ্য হবে। 5 এর পরে কাটবে। তাহলে 65 5 কত হচ্ছে? 325। 65 5 325 কত পেলাম? 65 হচ্ছে 1225 এর বর্গমূল। 1225 এর বর্গমূল কত হচ্ছে? 65। এরপরে চলো আমরা 8 এর দিকে 7 এরটা আছে। 8 এর 7 করি আমরা। 8 এর 7 হচ্ছে 961। 961 এর বর্গমূল। 961 এর বর্গমূল কত হচ্ছে? সমান 961 হচ্ছে, আমরা একে ভাগ করতে বর্গমূল করবো। শেষ থেকে দুটো করে সংখ্যার নিচে দাগ দেবো। দেখো 3 9 আছে। আচ্ছা 961 আছে, আমরা কি করব? আমরা 9 3 এর বর্গে পাচ্ছি। 3 3 9 হচ্ছে। আর এখানে 61 নাম পাও। আর 3টা ডবল করো, 6 হচ্ছে। এখানে 1 দাও, 61 একে 61 কত হচ্ছে? 31। তাহলে 961 বর্গমূল কত হচ্ছে? তোমাদের 31। 31 হচ্ছে। চলো এর পরেরটা দেখি আমরা। এর পরে বলা হচ্ছে আমরা 8এরটা করবো। 8এরটা 8 এর 8 আছে। 8 এর 8 কত আছে? না 884, 841। 841 এর বর্গমূল। 841 এর বর্গমূল কত আমরা বের করবো। কি করবো? ভাগ করবো। তাহলে 841 কে আমরা ভাগ করি। তাহলে কত হচ্ছে? ভাগ করতে বর্গমূল, শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেবো। একটা থাকছে। তাহলে 3 এর নামতে কাটবে, 3 এর বর্গে হবে না, 2 এর বর্গে। 2 দুগুণে 4 হচ্ছে। কত নামলো? 4 নামলো। আর 41 নামাও। 2টা ডবল করো, 4 নাও। আর এখানে এক আছে, মানে কি 9 এর বর্গে 1 পাবো। আর 1 এর বর্গে 1 পাবো। তাহলে 9 দিয়ে যাবে। 49 9 কত হচ্ছে? 49 9 441 হয়েছে। তাহলে 841 এর বর্গমূল কত হচ্ছে? 841 এর বর্গমূল হচ্ছে তোমার 29। কত হচ্ছে? 29। 29 হয়েছে। 29। চলো এর পরেরটা দেখি আমরা। 9টা দেখি। 9টা কি হচ্ছে? 900 বর্গমূল করবো আমরা। 900 বর্গমূল কত হচ্ছে দেখি আমরা। 900 কে আমরা ভাগ করতে বর্গমূল করি। শেষ থেকে দুটো করে অঙ্কের নিচে দাগ দেবো। এখানে দেখতে পাচ্ছি 9, 3 এর বর্গে আছে 3 3 9, 0 নামাও। আর 3 এর ডবল করো 0, 3 এর ডবল করো 6। আর এখানে 0 বসালে এখানেও 0 বসাবে। 60 শূন্য কত হচ্ছে? 0 কত হচ্ছে? 30 হচ্ছে। তাহলে 900 বর্গমূল কত হচ্ছে? 30 হয়েছে। 900 বর্গমূল কত হচ্ছে? 30। এরপরে চলো 10এরটা দেখি আমরা। 10এরটা কি বলছে? 10এরটা 1784 বলছে। 1764 বর্গমূল। 1764 বর্গমূল কত হচ্ছে? আমরা 1764 কে আমরা ভাগ করব। ভাগ করতে বর্গমূল করব। শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দেবো। 17 17
সর্বোচ্চ কোন বর্গের নাম থেকে কাটবে? দেখো 3 3 9, 4 4 16, 5 5 25, 4 বর্গে কাটবে 4 4 16, 16 4 4 16, 17 থেকে 16 বাদ দিলে এক হচ্ছে 164 নামাও, আর 4 ডবল করো 8 করো, আর এখানে শেষে 4 আছে, কোন বর্গের নামতে আছে 4? দেখো 2 এর বর্গে আছে, 2 বসালে এখানে 2 বসাও, 82 দুগুণে কত হবে? 164। কেমন? কত হলো? 1764 বর্গমূল কত হচ্ছে তোমার? 42। 42 ঠিক আছে। চলো এর পরের প্রশ্নটা আমরা দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো 10টা কমপ্লিট করে নিয়েছি আমরা, 8-এর দিকে সবগুলো করে নিয়েছি, 8-এর দিকে সবগুলো হয়ে গেছে। এবার 9-এর দিকে দেখো, 9-এর দিকে কি বলা আছে? 9-এর দিকে বলা হচ্ছে যে বর্গমূল না করে নিচের সংখ্যাগুলির এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে তা লিখি এবং সংখ্যাগুলির বর্গমূল কয় অঙ্কের সংখ্যা হবে তাও লিখি। চলো এই গণিতটা করার আগে আমরা প্রথমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ আমরা একটু দেখে নিই। তাহলে আমরা প্রথমে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ কিভাবে আমরা লিখে ফেলি। 9-এর দিকের অঙ্ক করতে হলে আমরা প্রথমে 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ আমাদের জানতে হবে, মুখে মুখে মনে রাখতে হবে। তাহলে 1-এর বর্গ হয় কত হয়? সমান 1 হয়। 2-এর বর্গ কত হয়? 2 দুগুণে 4। 3-এর বর্গ কত হয়? 3 3 9। আর 4-এর বর্গ কত হবে? 4 4 16 হচ্ছে। আর 5-এর বর্গ কত হচ্ছে? 5 5 25 হচ্ছে। আর 6-এর বর্গ কত হয়? 6 6 36 হচ্ছে। 7-এর বর্গ কত হচ্ছে? 7 7 49 হচ্ছে। 8-এর বর্গ কত আছে? 8 8 64 হচ্ছে। আর 9-এর বর্গ কত আছে? 9 9 81 হচ্ছে। আর 10-এর বর্গ কত হচ্ছে? 10 100 হচ্ছে। বুঝছে? 10 100। তাহলে এবার আমরা এই 1 থেকে 10 পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ আমরা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। মুখস্থ না করতে পারলে কিন্তু আমাদের ভাগ পদ্ধতিতে বর্গমূল করাটা খুবই সমস্যা হবে। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদেরকে প্রথমে কিন্তু এই কাজটা করতে হবে। প্রথমে কিন্তু আমাদেরকে এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের নামটা আমাদের মুখস্থ করে নিতে হবে। তাহলে এখানে দেখো, এখানে 9-এর দাগের 1 নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে এবার দেখি, সমাধান করি। তাহলে 9-এর দাগে 1 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখো 9-এর দিকে 1 নম্বর প্রশ্ন বলা আছে 784। 784 আছে, 784 কে আমরা এর বর্গমূল করব। এর বর্গমূল করলে এর বর্গমূল করলে এর বর্গমূল কত হবে? √784 হয় না? তাই না? তাহলে আমরা ভাগ করব না। ভাগ করব না, আমরা কিভাবে পেতে পারি? দেখো ভাগ না করে বলা হচ্ছে এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে। দেখো এখানে এককের ঘরের অঙ্ক কত আছে? দেখো 784 এককের ঘরের অঙ্ক আছে, এর বর্গমূল যে হবে তার এককের ঘরের অঙ্ক কি কি হতে পারে? 4 আছে না? এখানে লক্ষ্য করো যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যে বর্গ করেছিলাম শেষে 4 আছে কোন কোন বর্গে। দেখো এখানে 2 এর বর্গে 4 আছে, আর 4 আছে কত হবে? আর 8 এর বর্গ, 8 এর বর্গ, আর আর হচ্ছে আর 2 এর বর্গ, 8 এর বর্গ 2 এর বর্গে আমরা 4 পাচ্ছি। সুতরাং কি হবে? এর এককের ঘরে অঙ্ক কি কি হতে পারে? দেখো এর এককের ঘরে অঙ্ক 784 এর এককের ঘরে অঙ্ক এককের ঘরে অঙ্ক অঙ্ক এককের ঘরে অঙ্ক কিন্তু কি কি হতে পারে? দেখো 2 হতে পারে। তাহলে 4 এ 4 পাচ্ছি কি? 2 এর বর্গ পাচ্ছি। 2 4 এর বর্গমূল হচ্ছে 2 পাচ্ছি। 4 এর বর্গমূল 2 মানে কি? একবারে অঙ্ক 2 হতে পারে, আবার 64 4 বর্গমূল কত? 8। তাহলে এখানে 8 হতে পারে, 2 হতে পারে, আবার 8 হতে পারে। বুঝে গেছে? চলো এর পরের প্রশ্ন দেখি আমরা। এর পরের প্রশ্ন বলছে 2 এর দাগের প্রশ্ন বলছে, 2 এর দাগের প্রশ্ন বলছে, বলা আছে আচ্ছা বি এর দাগের প্রশ্নটা বলা আছে 36 অর্থাৎ 3676 এর বর্গমূল কত হবে? রুট 700 সরি 3600 ছিয়াত্তর 3676 3676 এই 3676 দেখো শেষে কত আছে? 6 আছে। দেখো এখানে 1 থেকে 10 পর্যন্ত কোন কোন বর্গের নাম তাই কিন্তু আমরা 6 পাচ্ছি। দেখো এখানে পাচ্ছি 4 এর বর্গে পাচ্ছি, আর 16 এর বর্গমূলে পাচ্ছি, আর 64 বর্গমূলে পাচ্ছি। তাহলে 64 বর্গমূল কত হচ্ছে? 8 হচ্ছে। আর হচ্ছে সরি 6 আছে না এখানে? 6 আছে, 16 পাচ্ছি, আর আছে 36 পাচ্ছি, আর কোথাও পাচ্ছি না। এখানে 16 বর্গমূল কত? 4 হচ্ছে। আর 36 বর্গমূল কত? 6 আছে। সুতরাং আমরা পেলাম কি? না এক্ষেত্রে এখানে 3676, হ্যাঁ 3676 দেখতে পাচ্ছি। এখানে আমরা বি এর দাগের প্রশ্নের অ্যান্সারটা 16 4 হতে পারে। দেখো 3676
3676 দেখো 3676 এর এর এককের ঘরের অঙ্কগুলি হলো সমান 6 আছে, কার বর্গমূলে আছে 16 বর্গমূলে 4 আছে, 4 পাবো। আর 64 বর্গমূলে পাচ্ছি আমরা 8 পাবো। কেমন, 4 আর 8 বুঝেছে। এরপরে প্রশ্ন দেখি আমরা, এরপরে প্রশ্ন আছে 16,000, 3 নম্বর প্রশ্ন আছে। 3 নম্বর প্রশ্ন তোমাদের বলছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,60,000, 1,60,000 পাচ্ছি আমরা, 1 2 3 4। তাহলে এর বর্গমূল কত হবে? এর বর্গমূল দেখো √16 লিখে 4টে শূন্য, বুঝেছে, 1,60,000 হয়ে গেছে। তাহলে এই দেখো এর শেষের সংখ্যা কিন্তু শূন্য আছে, শূন্য পাচ্ছি কোন সংখ্যা? শুধুমাত্র 10 এর বর্গে পাচ্ছি, 100 বর্গমূলে পাচ্ছি 10 পাচ্ছি। তাহলে এখানে শূন্যটা কি হচ্ছে? 10 এর বর্গমূলে একমাত্র পাবো। তাহলে এখানে শূন্যটা হওয়া স্বাভাবিক। তাহলে এই ক্ষেত্রে কি লিখবে তোমরা? দেখো সংখ্যাটির এককের ঘরের অঙ্ক শূন্য হওয়ায়, অঙ্ক শূন্য হওয়ায়, চলো একটু মিস্টেক হয়ে গেছে, দেখো সংখ্যাটির এককের ঘরের অঙ্ক শূন্য হওয়ায় তার বর্গমূলের এককের ঘরের অঙ্ক শূন্য হবে, তাই না? এবারে শূন্য হবে, সংখ্যাটির বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে। তাহলে বর্গমূল কোন অঙ্কের সংখ্যা হবে? দেখো অতএব সংখ্যাটি বর্গমূল কি হবে? দেখো দেখো এই ক্ষেত্রে আমি শর্টকাট একটু শিখিয়ে দিচ্ছি। শেষ থেকে দুটো করে সংখ্যা নিলে কি হবে? দেখো শূন্যের দুটো সংখ্যা মিলে কি হয়? বর্গ হয়। তাহলে এর বর্গ বা মূল কত পাবো? শূন্য। এর বর্গমূল কত পাবো? শূন্য হবে। আর এর বর্গমূল 16 বর্গমূল কত হবে? 4 হবে। তাহলে 400 আছে, 400 কি আছে? 3 অঙ্কের সংখ্যা। তাহলে 400 কি আছে? সংখ্যাটির বর্গমূল 3 অঙ্কের সংখ্যা হবে। কি হবে? 3 অঙ্কের সংখ্যা হবে, বুঝছে? 3 অঙ্কের সংখ্যা হবে। এবার চলো আমরা দেখতে পাচ্ছি 4 দিকের প্রশ্নটা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে 36 আছে, দেখো 3676 এগুলোর কিন্তু বর্গমূল কিন্তু কোন অঙ্কের হবে? দেখতে পাচ্ছি এইগুলো কিন্তু আমরা 2 অঙ্কের পাবো আমরা। কেমন? 2 অঙ্কের বর্গমূল পাবো। আর এটা কিন্তু এটাও 2 অঙ্কের পাবো। এটা আশা করি 2 অঙ্কের। দেখি আমরা একটু 3676 এর বর্গমূল কত হয় দেখি নিই আমরা। 3676 এর বর্গমূল কত হবে? আমরা শেষ থেকে দুটো করে অঙ্ক নিচে দাগ দিলে কত হচ্ছে? দেখো 36, 6 6 36 হচ্ছে। তাহলে 36 কত নামবে? 76 নামবে। আর 6টা ডবল করো, 12 হচ্ছে। এখানে কত হবে? 6টা যদি ডবল করো 12 হচ্ছে, সেক্ষেত্রে 76 কত হবে? 76 কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি 1 বসাই তাহলে কত? শূন্য বসালে কত হচ্ছে? শূন্য বসালে তাহলে কত হচ্ছে তোমার? এখানে কিন্তু কত হবে? শূন্য হবে, 76 নামবে। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি এর বর্গমূল হচ্ছে না, এক্ষেত্রে এর বর্গমূলটা হবে না। তাহলে এখানে অবশ্যই কি ভুল রয়েছে? 3676, 3676 কিন্তু বর্গমূল কি হচ্ছে? 3676 দুটো করে সংখ্যা নেই। 3676 এর বর্গমূল কত হচ্ছে? আমরা পাচ্ছি না। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি 3676 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কি লিখবে? 3676 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। কেমন? 3676 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এক্ষেত্রে আমরা এরপরে 784 এর বর্গমূল কি শেষে 4 পাচ্ছি। তাহলে 784 এর বর্গমূলটা আমরা করতে পারি। 784 বর্গমূল কিন্তু 2 অঙ্কের সংখ্যা হবে। তাহলে কি হবে? দেখো এখানে 784 কে যদি আমরা বর্গমূল করি
তাহলে শেষ থেকে দুটো করে অঙ্ক নিচে দাগ দিলে কত হচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 3 3 9 বেশি হচ্ছে, 2 দুগুণে 4 হচ্ছে, এখানে 3 নামলো, 84 হলো, এখানে 2 4 হলো, তাহলে শেষে 4 আছে, তাহলে 4 5 8 এর উপরে নামতে পারছি, 8 এ, তাহলে কি হবে এখানে 28 হবে মূলত, তাহলে কত হবে 784, 784 কিন্তু 8 এর নামতে হবে, অর্থাৎ 384 হবে 8 এর নামটা, তাহলে 48 আসছে কত হবে, 48 আসছে 384, 384 কত হবে 28 হবে, 28টা 2 অঙ্কের সংখ্যা, তাহলে এইকে আমরা নিচে লিখতে পারি সংখ্যাটি বর্গমূল, তাহলে এই সংখ্যাটি বর্গমূল দেখো 784 এর বর্গমূল, বর্গমূল কি হবে 2 অঙ্কের সংখ্যা হবে, 2 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, বুঝেছে, 2 অঙ্কের সংখ্যা। এবার চলো 4 নম্বর প্রশ্নটা দেখি আমরা, 4 নম্বর প্রশ্ন আছে কত 1200, কত আছে 1200, 4 নম্বর সংখ্যাটা আছে 1200, 1200 কত আছে 1200, 4 নম্বর 1225, 1225 এর বর্গমূল কত হচ্ছে আমরা দেখি, তাহলে 1225 এর বর্গমূল কত হচ্ছে, আমরা লেখো, এবার লিখবো 1225 এর বর্গমূলটা আমরা যদি করে ফেলি, 1225 বর্গমূলটা একটু করে ফেলে দেখি কত হচ্ছে, এখানে কি দেখতে পাচ্ছি 1225 কিন্তু 2 দ্বারা বিভাজ্য, দেখো 3 3 9 4 4 16, 3 3 3 3 কত হচ্ছে 3 3 9 হচ্ছে, আর কত নামবে, আচ্ছা 3 নামবে আর 25 নামবে, দুটো করে সংখ্যা নিচে আমরা দাগ দিয়েছিলাম, তাহলে আবার 25 নামলো, এই 3টা ডবল করে 6 হচ্ছে, আর 25 হচ্ছে, 25 হচ্ছে, এক্ষেত্রে আমরা কি করব, তাহলে এখানে 6 হচ্ছে, তাহলে 5 5 শেষে 5 আছে মানে 5 দ্বারা বিভাজ্য হবে, 5 দেবো আমরা, 5 দিলে কত হবে, এক্ষেত্রে কত হবে, এখানেও 5 বসাতে হবে, 65 5 কত হচ্ছে 325 হচ্ছে, কেটে গেল, কত হলো 35 হলো, তাহলে কত হবে 1225 এর বর্গমূল কত হলো 35, 35 হয়েছে জানলাম আমরা, এই 35 অঙ্কের সংখ্যা আমরা 2 অঙ্কের সংখ্যা জানলাম। এবার দেখো এর এককের ঘরে কি হতে পারে, এককের ঘরে 5 হতে পারে, 5 কোথায় কোথায় আছে দেখি, আমরা এক থেকে 10 পর্যন্ত সংখ্যার যে বর্গমূল নির্ণয় করেছিলাম, এই বর্গ নির্ণয় করেছিলাম, তা দেখো শেষে 5 কোথায় কোথায় আছে, শুধুমাত্র দেখতে পাচ্ছি 5 এর বর্গে 5 পাচ্ছি, 5 এর বর্গে 25 এর 5 পাচ্ছি, তাহলে এককের ঘরে কি 5 হতে পারে, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 1225 দেখো, যে 1225 এর এককের ঘরে, এককের ঘরে ঘরের অঙ্ক হলো, অঙ্ক হলো কত হবে 5, কত হবে 5, এককের ঘরে অঙ্ক কত হবে 5 হবে শুধুমাত্র, আর সংখ্যাটি পূর্ণ বর্গমূল 2 অঙ্কের সংখ্যা হবে, দেখো অতএব সংখ্যাটি, সংখ্যাটি 2 অঙ্কের, 2 অঙ্কের সংখ্যা হবে, সংখ্যা হবে, বুঝেছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন হচ্ছে যে কত দাগের হবে, ঈদ দাগেরটা হবে, আশা করি ঈদ দাগেরটা হবে, এখানে আমি রোমান হরফের নাম্বার দিয়েছে, এখানে ঈদ দাগেরটা হবে, 4এরটা হয়েছে 5এরটা হবে, 5এরটা মানে কি ঈদ দাগের প্রশ্নটা হচ্ছে 2400, কত হচ্ছে 2401 এর বর্গমূল কত হয় দেখিনি আমরা, এর বর্গমূল কত হবে, তাহলে 2401 এর বর্গমূল কত হচ্ছে, শেষ থেকে দুটো করে অঙ্ক দাগ দিচ্ছি, তাহলে এই ক্ষেত্রে কি হবে 24 হবে, 4 4 16, 5 5 25, বেশি বেশি হচ্ছে 4 4 16 হচ্ছে, কত নামবে 8 হবে, 14 থেকে 6 বাদলে 8 হচ্ছে, 1 থেকে 1 বাদলে 0 আছে, আর 0 আর 1 নাম পাও, 4 এর ডবল করে কত হচ্ছে 8 হচ্ছে, এখানে এক আছে দেখো 81, 81 আছে, সুতরাং কি হবে, আমরা শেষে এক পাচ্ছি, কোন বর্গের নামতে পাচ্ছি এক, দেখো এক পাচ্ছি কোন বর্গের নামটা, এক পাচ্ছে 9 এর বর্গে পাচ্ছে, এবার তাহলে আর কত পাচ্ছি, আর 9 আর 1 পাচ্ছি, কোথায় একের নাম, একের বর্গে পাচ্ছি, একের বর্গে পাচ্ছে, আর 9 এর বর্গে পাচ্ছি, এক পাচ্ছি, আমি যদি এখানে 9 বসাই তাহলে কত হচ্ছে দেখি, এখানে যদি আমরা 9 বসাই তাহলে 9 বসালে কত হচ্ছে, তাহলে এখানে 9 বসাতে হবে, তাহলে 89, 9 কত হচ্ছে 9 9 81, এক হাতে হলো 8,
৯ ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮০, ৮০, ৮০০ কত পেলাম? তাহলে ৪৯। তাহলে ৮০১ পাচ্ছি, তাহলে এর বর্গমূল কত পেলাম? ৪৯ পেলাম। তাহলে ৪৯ ক অঙ্কের সংখ্যা আছে? ২ অঙ্কের সংখ্যা। কেমন? তাহলে এই ক্ষেত্রে আমরা কি পেলাম? শেষে কি হতে পারে না ২৪০১ এর এককের ঘরে অঙ্ক কি হতে পারে? ৯ হতে পারে, আবার ১ হতে পারে। এর এককের ঘরে অঙ্ক কি হতে পারে? এর এককের ঘরে অঙ্ক ১ অথবা ৯ হতে পারে। দেখো ২৪০০ লেখো, অতএব ২৪০১ এর এককের ঘরের অঙ্ক ১ ও ৯, ৮১, তাহলে ১ ও ৯ হবে। বুঝেছে? ১ ও ৯ হবে। আর এর বর্গমূল, আর ২৪০১ এর বর্গমূল ২ অঙ্কের সংখ্যা হবে। ২ অঙ্কের সংখ্যা হবে। বুঝেছে? চলো পরের প্রশ্নটা দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন রয়েছে, দেখো শেষটা রয়েছে ৯ থেকে শেষেরটা রয়েছে ২ থেকে যে আছে। দেখো এই ২২০১, ২২০১ দেখি আমরা। এটা হচ্ছে তোমাদের একের দাগের প্রশ্ন। ১০,০০০ ২০০১ এর বর্গমূল, আচ্ছা ১০,২০১ এর বর্গমূল কত হবে? তাহলে আমরা ১০,২০১ এর বর্গমূল আমরা নির্ণয় করব কিভাবে? ভাগ করতে করব। শেষ থেকে দুটো করে সংখ্যার নিচে দাগ দেব। একটা এক থাকছে, আমরা একটা একের বর্গে পাচ্ছি, একে এক পাচ্ছে। আর কত নামবে? ০ আর ২। আর একটা যদি নামাই, একের ডবল কত হবে? ২ হবে। এখানে ০ বসালে ২০ শূন্যে ০ হচ্ছে, কত নামবে? ২ নামবে। আর কত নামবে? ০,১ নামবে। আর এই ২০-র প্রথমটার স্থির থাকবে, আর শেষটা ডবল হবে। শূন্যের ডবল মানে ০ হচ্ছে জানি আমরা, শেষে এক আছে, এখানে এক বসালে এখানেও এক বসাবো। আর এই এক বসালে তাহলে ২০০১ একে ২০১। বোঝা গেছে? তাহলে কত হলো? ২২০১ এর বর্গমূল কত পেলাম? ১০১ পেলাম। বুঝেছে? তাহলে তাহলে এই ২০১টা কোন কোন বর্গের নামতে পাবো আমরা? দেখো এখানে পাচ্ছি, একটা পাচ্ছি একের বর্গে পাচ্ছে। আর আর ৮১ একটা আছে আমরা ৯ এর বর্গে পাচ্ছি। তাহলে ১ আর ৯ হবে। তাহলে এখানে উত্তরটা কি হবে? এখানে উত্তর হবে তোমাদের, দেখো ১০,০০০, অতএব ১০,২০১ এর এককের ঘরের অঙ্ক কি কি হবে? ১ ও ৯ হবে। ১ ও ৯ হবে। আর এরপর লেখো, এবং ২০০১ এর বর্গমূল ৩ অঙ্কের সংখ্যা হবে। কত অঙ্কের? ৩ অঙ্কের সংখ্যা হবে। বুঝেছে? ৩ অঙ্কের সংখ্যা হবে। চলো এর পরেরটা দেখে নিই আমরা। কি বলা আছে, যে ১০ দাগের প্রশ্ন আমরা ৯টা কমপ্লিট করে ফেলেছি। ১০ দাগের দেখো, ৫,০০০ এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। ৫,০০০ এর নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। চলো প্রথমে ক্ষেত্রে আমরা যদি ৫,০০০ এর নিকটবর্তী একটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে কি করব? সেক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু আমরা ৫,০০০ এর বর্গমূল খোঁজার চেষ্টা করব। ৫,০০০ এর বর্গমূল কি হবে সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে। তাহলে ৫,০০০ এর বর্গমূল কি হবে? দেখো আমরা ৫,০০০ দেখি, ৫,০০০ এর বর্গমূল কি হতে পারে দেখি। ৫,০০০ এর বর্গমূল আমরা জানি, বর্গমূল করার নিয়ম হচ্ছে শেষ থেকে দুটো করে অঙ্কের নিচে দাগ দেবো।
এই 50 50 7 7 49 7 বর্গে পাচ্ছি 7 7 49 পাচ্ছি 50 থেকে 49 বাদ দাও 1 হলো দুটো শূন্য নামাও কত হচ্ছে 7টা ডবল করবো 14 হচ্ছে এখানে 14 কি শূন্য বসালে এখন এখানে শূন্য বসাবো 140 শূন্য কত হবে শূন্য হবে কত নামলো 100 এই 100টা অতিরিক্ত হচ্ছে এই 100টা অতিরিক্ত তাহলে এবার আমরা কি করবো এই 70 কিন্তু এবার দেখতে পাচ্ছি 70টা পূর্ণবর্গ সংখ্যা 70টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে এর গুণফল 70 এর বর্গ হবে একটা পূর্ণবর্গ সংখ্যা 70 এর বর্গ হবে একটি পূর্ণবর্গ সংখ্যা দেখো অতএব অতএব 5000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা 70 এর বর্গ হবে কত হবে 70 এর বর্গ কত হয় জানি আমরা 7 7 49 49 আর দুটো শূন্য কত হচ্ছে 4900 হবে এবং এবং পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা কত হয় পূর্ণবর্গ সংখ্যা 70 প্লাস 1 সমান কত হচ্ছে 71 এর বর্গ তাহলে 71 এর বর্গ কত হবে 71 এর বর্গ কত হয় জানি আমরা 71 কে যদি আমরা 71 দিয়ে 71 কে যদি আমরা 71 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 71 হচ্ছে 7 একে 7 হচ্ছে 7 7 49 হচ্ছে তাহলে 1 14 4 হাতে 1 9 আর কি 0 হাতে 1 4 একে 5 কত হচ্ছে 5041 তাহলে অতএব 71 এর বর্গ সঙ্গত হচ্ছে 5041 5041 এবার দেখো তো 5000 এর নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা বের করবো কিভাবে কি পেলাম এর নিকটবর্তী দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তাহলে 5000 এর পূর্ববর্তী হচ্ছে 4900 হচ্ছে অর্থাৎ ক্ষুদ্রতম 5000 এর থেকে ছোট রাশিটা হচ্ছে 499 4900 আর এর 5000 এর বৃহৎ বেশি কত হচ্ছে 5041 তাহলে আমরা কি পেলাম অতএব 5000 এর আমরা কি পেলাম 5000 এর 5000 এর এর নিকটতম দুটি অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা 4900 ও 5041 হয়েছে 4900 5041 হয়েছে চলো এর পরের প্রশ্ন কি আছে দেখে নি আমরা এর পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো বলছে 11 দাগের প্রশ্ন বলা হচ্ছে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1576 এবং ভাগফল 9/7 সংখ্যাগুলি কি কি হবে হিসাব করে দেখি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল বলা আছে 1576 আর ভাগফল বলেছে 9/7 বলছে সংখ্যাগুলি কি কি হবে হিসাব করে চলি দেখো দুটি ধনাত্মক সংখ্যার প্রথমে গুণফল করব তারপরে ভাগফল যদি আমরা ধরি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল যদি আমরা ধরি এক্ষেত্রে প্রথমে আমরা কি করব প্রথমে আমরা লিখবো ধরি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা বড় হবে আবার বলা হচ্ছে অতএব আমরা কি পেতে পারি তাহলে প্রথম সংখ্যা হবে দ্বিতীয় সংখ্যা থেকে বড় হবে সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা কেননা বলা হয়েছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলা হচ্ছে প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস টু কত বলা হচ্ছে তাহলে 1576 বলা আছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলা আছে 1576 কত হচ্ছে 1576 আবার বলা আছে এদের ভাগফল বলা আছে এবং এদের ভাগফল বলা হচ্ছে যে প্রথম সংখ্যা বাই মানে ভাগ
বাই দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস টু কত হচ্ছে 9/7। 9/7 হচ্ছে, তাহলে এক্ষেত্রে অতএব প্রথম সংখ্যা গুণিতক দ্বিতীয় সংখ্যা আবার গুণিতক দুটো সংখ্যাকে আমরা দুটো সমীকরণকে আমরা গুণ করব। গুণ করলে কি পাচ্ছি আমরা, বলছে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা ইকুয়ালস টু কত হবে, প্রথম সংখ্যা ছিল 1576 গুণিতক দ্বিতীয় সংখ্যা ছিল 9/7। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা বা দেব। তাহলে এখানে দেখো গুণ ছিল দ্বিতীয় সংখ্যা কেটে দাও, দ্বিতীয় সংখ্যা কেটে দাও, কত হচ্ছে প্রথম সংখ্যা দুটো থাকছে। তাহলে প্রথম সংখ্যা দুটো মানে কি আমরা পাবো, প্রথম সংখ্যার বর্গ পাবো। তাহলে প্রথম সংখ্যা এর বর্গ ইকুয়ালস টু, এবার কাটাকাটি করি, 7 দুগুণে 14, এক নামলো 17, 7 দুগুণে 14, 4 3 7 3 36, আর 4 7 28 হচ্ছে না, কাটাকাটিটা হচ্ছে না, আমরা কি করব, তাহলে এটা কাটাকাটি হবে না, 1576 কিন্তু কাটাকাটি হবে না, আমরা 1576 সঙ্গে কি করব, 1576 সঙ্গে 9 গুণ করব। তাই গুণ করে কত হলো, তাহলে দেখো 1576 গুণিতক 9 বাই কত হচ্ছে 7। আমরা 1576 সঙ্গে 9 যদি গুণ করি কত হচ্ছে, 1576 সঙ্গে যদি আমরা 9 গুণ করি, গুণ করলে কত হবে, ও সরি এখানে 76 ছিল, এখানে 75 বলা আছে, অ্যাকচুয়ালি এখানে কত দেওয়া আছে তোমাদের, 76 দেওয়া আছে। 76 দেখি 1576 কিন্তু কাটাকাটি হবে না, সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে কিন্তু 76 হবে না আশা করি, এখানে যেহেতু তোমাদের উত্তর যেহেতু তোমাদের রয়েছে, উত্তরের সঙ্গে এটা মিলবে না। যদি এটা আমরা যদি প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা বলা হয়েছে না, এই যদি গুণফল 576 হচ্ছে, এটা আমরা 75 যদি করি সেক্ষেত্রে অ্যান্সারটা হবে, এক্ষেত্রে 75 হবে। তোমাদের বইতে রয়েছে 576 রয়েছে, দেখো তোমাদের বইতে রয়েছে 1576, 1576 থাকলে কিন্তু এটা 1576 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। সুতরাং 1576 কে যদি আমরা 1575 করি সেক্ষেত্রে কিন্তু 1575 কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তাহলে এটা আমরা কি করব, 1575 করে নেবো, 1575 করে নেবো, আর এটা 1575 করে নেবো, তবে গিয়ে কাটবে 3 তাহলে 35, তাহলে 7 দুগুণে 14 হচ্ছে 1 17, 7 দুগুণে 14, 3 5 35, 7 5 35, তাহলে কত হচ্ছে 225 হচ্ছে। আমরা কাটাকাটি করব, যে কাটাকাটি করার পর কি পেলাম, 7 দিয়ে বিভাজ্য করেছি 1575 কে, কত পেলাম 225 গুণিতক 9 পেলাম, 225 গুণিতক 9। এক্ষেত্রে বা প্রথম সংখ্যা বর্গ ইকুয়ালস টু 225 এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি সেক্ষেত্রে কত হবে, 225 এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি কত হবে, সেক্ষেত্রে আমরা গুণফল পাবো কত হচ্ছে, আমরা গুণফল করছি না, বর্গ ছিল, রুট করে নেব। তাহলে এক্ষেত্রে আমরা বর্গমূল করে নেব, এই বর্গটা তুলে দেবো, তুলে দিয়ে এখানে নিয়ে এসে রুট করব, কত হচ্ছে 225 কে যদি আমরা ভেঙে ফেলি 225 গুণিতক 9, তাহলে এক্ষেত্রে কি হবে, 225 এর বর্গ কত হয় জানি আমরা 15 জানি, 15 বর্গ হচ্ছে 225, আর 3 এর বর্গ কত হচ্ছে, অর্থাৎ 3 এর বর্গ হচ্ছে 9। তাহলে কি পেলাম আমরা, তাহলে এক্ষেত্রে যদি রুট উঠে যায় কত হচ্ছে, রুট উঠে যায়, রুট যদি উঠে যায়, বর্গ আছে সুতরাং রুট যদি উঠে যায় কি পড়ে থাকছে, 15 পড়ে থাকছে, কিন্তু 3 পড়ে থাকছে, সমান কত হচ্ছে 15 3 45, কত হচ্ছে উত্তর হচ্ছে 45। 45 হচ্ছে তোমার টেক্সট বইয়ের অ্যান্সারটা কিন্তু এই 45 রয়েছে। তাহলে অতএব তোমরা প্রথম সংখ্যা পেয়ে গেলে, অতএব প্রথম সংখ্যা সমান 45। কেমন, প্রথম সংখ্যা হচ্ছে 45। এবার দ্বিতীয় সংখ্যা কিভাবে বের করবো, না দ্বিতীয় সংখ্যায় প্রথম সংখ্যার মান যদি প্রথম যে কোনো একটা মানের সঙ্গে যদি আমরা বসাই সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যার মান পাবো। তাহলে দ্বিতীয় সংখ্যা, অতএব দ্বিতীয় সংখ্যা দেখো, অতএব দ্বিতীয় সংখ্যা সমান, তাহলে প্রথম সংখ্যা অর্থাৎ পয়েন্ট যেটা গুণ ছিল, প্রথম সংখ্যা গুণ দ্বিতীয় সংখ্যা ছিল, সেখানে আমরা কি পেয়েছিলাম 1575 পেয়েছিলাম। তাহলে 1575 সঙ্গে যদি আমরা 1575 সঙ্গে যদি এই মান বেরিয়েছিল, প্রথম সংখ্যার মান বেরিয়েছিল 45 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে দ্বিতীয় সংখ্যার মান বেরোবে। তাহলে 1575 কে যদি আমরা 45 দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে 1575 বাই 45 আমরা 5 দ্বারা পাবো
5 দ্বারা কাটারি হলে 45 কিন্তু 5 9 45, 5 9 45 আর 5 3 15, 5 1 5 2 25, 5 5 25। এবার 9 3 27 পাচ্ছি, আর এখানে 3 4 45, 9 পাচ্ছে 45, 35 পাচ্ছে, ইকুয়ালস টু কত হলো 35 হলো। তাহলে অতএব দ্বিতীয় সংখ্যা হলো কত হলো, অতএব দ্বিতীয় সংখ্যা সমান কত হচ্ছে, দ্বিতীয় সংখ্যা কত হলো 35। বুঝেছে? অতএব অতএব লেখো, অতএব সংখ্যা দুটি হলো সমান 45 একটা পেয়েছি প্রথম সংখ্যা, আর একটা পেয়েছি কত, আর একটা আছে 35 পেয়েছি, 35 পেয়েছি। সংখ্যা দুটি 45 ও 35। বুঝেছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে, দেখি শেষ প্রশ্ন দেখো, 12 দিকের 202 স্টার দেওয়া আছে, 202 স্টার এর স্টার অঙ্কটি কি হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে তা হিসাব করে করি। তাহলে এটা স্টার মানে কি, এটা আছে, এটা ছিল স্টার বা যদি বাদ দিয়ে, এটা 3 অঙ্কের সংখ্যা ছিল, আর এটা যদি আমরা স্টার ধরি এটা 4 অঙ্কের সংখ্যা হবে, 4 অঙ্কের সংখ্যা হবে। এক্ষেত্রে আমরা যদি স্টার অঙ্কের সংখ্যাটা যদি আছে যদি ধরি, তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে স্টারের জায়গা যদি আমরা যে 5 বসাই, সেক্ষেত্রে কি হবে 2025 হবে। 2025 কিন্তু 45 বর্গ হয়, 45 বর্গ হয় 2025, অর্থাৎ 2025 বর্গমূল কত হবে 45। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা 5 বসাই, তাহলে 5 যদি বসাই সেক্ষেত্রে হবে, এটা তোমাদের 11 দাগের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন, 11 দাগের প্রশ্ন হচ্ছে তোমার সেই 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন বলা আছে যে স্টারের জায়গায় লেখো, স্টার এর ক্ষেত্রে দেখি আমরা প্রথমে এটা নির্ণয় করার আমরা একটা সূত্র জানি, দেখো যে আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ জেনেছি, আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গ জেনেছি। এই বর্গটা তোমরা অবশ্যই মুখস্থ করবে, মুখস্থ করে রাখবে, সেক্ষেত্রে সুবিধা হবে। এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা মুখস্থ করবে। শেষে কিন্তু দেখো আমরা পাচ্ছি, দেখো এক্ষেত্রে শেষে কি কি সংখ্যা আছে, দেখো বর্গ পাবো আমরা শেষে 1 পাচ্ছি, 4 পাচ্ছি, 9 পাচ্ছি, 6 পাচ্ছি, 5 পাচ্ছি, 6 পাচ্ছি, 9 পাচ্ছি, আর 4 পাচ্ছি, 1 পাচ্ছি, 0 পাচ্ছি। কি কি পেলাম, 1 পেয়েছি, 0 পেয়েছি। দেখো এখানে ছোট্ট করে লক্ষ্য ধরি আমরা, 0 পাচ্ছি, আর কি পাচ্ছি 1 পাচ্ছি, 2 2 কি পেয়েছি, না 2 পাইনি, কিন্তু 2 নেই, 3 আছে, 3ও নেই, 4 আছে, 5 আছে, আবার 5 আছে দেখতে পাচ্ছি, 5 আছে, 6 আছে, আর 6 এর পর কি 9 আছে, 9 আছে, আর পাচ্ছি না। তাহলে শেষে কি কি সংখ্যা থাকতে হবে, যদি সে সমস্ত সংখ্যার বর্গ হবে, বর্গমূল হবে, সে সমস্ত সংখ্যার বর্গ বা বর্গমূল হওয়া সম্ভব যার শেষে 0 1 4 5 7 9 থাকবে, 0 1 4 5 5 6 5 6 5 6 আর 9 থাকবে, সেই সমস্ত সংখ্যা কিন্তু বর্গ হওয়া সম্ভব। তাহলে কি পেলাম আমরা এই ক্ষেত্রে, 0 1 4 5 6 9, 0 1 4 5 0 1 0 1 4 5 6 9। তাহলে এই সমস্ত অঙ্কগুলো থাকবে, সেই সমস্ত সংখ্যার শেষে যে সেই সমস্ত সংখ্যার বর্গ হওয়া সম্ভব, বর্গমূল হওয়া সম্ভব, যে সমস্ত সংখ্যার শেষে 0 থাকবে, 1 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 6 থাকবে, 9 থাকবে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা যে 0 1 4 5 6 পাচ্ছি, এক্ষেত্রে তাহলে কত পাচ্ছি দেখি আমরা। তাহলে এক্ষেত্রে যদি দেখতে পাচ্ছি, যদি আমরা 5 দিই, দেখো এখানে কত বলা হচ্ছে, এখানে 202 বলা হচ্ছে, 202 শেষে যদি 1 দিই, 0 দিই, 0 কিন্তু 2002 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আবার যদি 1 দিই, 1 কিন্তু 2021 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। আর যদি 4 দিই, 4 কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আর 5 কিন্তু দিলে কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই 5 যদি দিই 2025-এ, অর্থাৎ 5 যদি শেষে দিই একটা, 202 এর শেষে যদি একটা 5 বসাই, তাহলে সেক্ষেত্রে 2025 কিন্তু 45-এর বর্গ হবে, 45 বর্গ, অর্থাৎ অতএব আমরা কি পেলাম, অতএব বর্গমূল 2025 এর বর্গমূল কত হবে, তোমার 45 হবে, 45। তাহলে 45, অতএব 45 এর বর্গ কত হবে 2025 হবে, বুঝেছো, 2025।
25 হবে 2025, 45 বর্গ কত হবে 2025 হবে। চলো এই গেল তোমাদের কোষেতে কি অর্থাৎ তোমাদের 18 নম্বর অধ্যায়ের শেষ এখানেই আমি শেষ অঙ্ক করালাম। আর সেই সঙ্গে আশা করি বর্গমূল সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছেলেমেয়েরা, তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো বা কমেন্ট করার চেষ্টা করো। আমি আবার পুনরায় না হয় তোমাদের সঙ্গে আমরা কন্ট্যাক্ট করে কোনো একটা ভিডিওতে তোমাদের আবার ভালো করে বর্গমূল করা শেখাবো। চলো আজকের এই পর্যন্ত, তোমাদের সাথে দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।